হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আপনারা অনেকেই ওয়েব 1.0, 2.0, 3.0 এই টার্মগুলোর সাথে পরিচিত। 0 মানে মূলত বলা হচ্ছে ওয়েব 1, ওয়েব 2 এবং ওয়েব 3। সো গত 2 বছরে আমরা দেখেছি যে ওয়েব 3.0 কথাটা অনেক বেশি পপুলারিটি পেয়েছে এবং এই 3.0 কথা নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করতে যাই তাহলে প্রথমে যে অবভিয়াস প্রশ্নটা আসবে আমাদের মাথায় সেটা হলো 3.0 নিয়ে এত আলাপ আলোচনা করতেছি, 1.0 কি ছিল বা 2.0 কি ছিল? তো আমি যদি একদম শর্টে আপনাদের সামারি দিয়ে বোঝাই, যখন টিম বার্নার্লি ইন্টারনেট আবিষ্কার করে তখন মূলত আপনি www. কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা .com এটা লিখে যখন ব্রাউজারে যেতেন তখন একটা ফাইল লোড হইতো, তাই না? কোনো একটা হোস্টিং সার্ভার থেকে ফাইলটা এসে আপনার ব্রাউজারে লোড হচ্ছে, এটাই তো ছিল ইন্টারনেট। তো এই যে ইন্টারনেট ছিল এটাকে বলা হইতো ওয়েব 1.0 প্রযুক্তি। তার কারণ এটা শুধু লোডই হইতো, এটার সাথে ইন্টারঅ্যাক্ট করার কোনো সুযোগ ছিল না। এরপরে চলে আসলো ওয়েব 2.0, যখন ইন্টারঅ্যাক্ট করার সুযোগ শুরু হইলো এবং তখন দেখা গেল যে আমার যখন কিছু একটা লোড হচ্ছে, একটা ব্লগ পোস্ট যখন লোড হচ্ছে, ওইটা নিচে আমি কমেন্ট করতে পারতেছি। ইউটিউব ভিডিও যখন প্লে হচ্ছে নিচে আমি কমেন্ট করতে পারছি। ফেসবুকের কোনো একটা ছবি আমি শেয়ার করতে পারছি। সো ইন্টারঅ্যাকশনের একটা পসিবিলিটি শুরু হলো, যেটাকে বলা হয় ওয়েব 2.0 প্রযুক্তি। এবং এখন আমরা কথা বলছি ওয়েব 3.0 প্রযুক্তি নিয়ে, যেটা পুরোপুরি ডিপেন্ডেন্ট অন ডিসেন্ট্রালাইজড মেকানিজম। সো ডিসেন্ট্রালাইজড কথাটার মানে কি? সেন্ট্রালাইজড মানে হলো এক জায়গায় সমস্ত পাওয়ার, ডিসেন্ট্রালাইজড মানে হলো এক জায়গায় কোনো পাওয়ার নেই, পুরো পাওয়ারটা ছড়ানো ছিটানো। ডিসেন্ট্রালাইজড কনসেপ্টটা মূলত পপুলারাইজ করেছে ব্লকচেইন প্রযুক্তিটা, কারণ ব্লকচেইন প্রযুক্তিটা ইন অ্যান্ড ইটসেলফ একটা ডিসেন্ট্রালাইজড প্রযুক্তি। প্রযুক্তিটার মূলই হইলো যে এই প্রযুক্তিটা আসলে কাজ করে তখনই যখন বিভিন্ন মানুষের হাতে ব্লকচেইনের লেয়ার্স থাকে এবং সবাই মিলে আসলে ওই যে লেয়ারের সিস্টেমটা ওটা ভেরিফাই করতে থাকে। আমরা অত ডিটেইল আলাপে যাবো না। আপনারা যদি ব্লকচেইন নিয়ে বিস্তারিত কোনো একটা ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা কথা বলবো ওয়েব 3.0 নিয়ে এবং ওয়েব 3.0 5টা ইন্টারেস্টিং ফিচার, যেই ফিচারগুলো আমার মনে হয় আপনাদের সবার জানা উচিত এবং এই ফিচারগুলো আসলে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার হতে যাবে আগামী 5, 10, 15 বছরের মধ্যে। এবং যদি না জানেন আপনি, আমার ধারণা খুব বড় ধরনের একটা লস হয়ে যাওয়ার সুযোগ আছে। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিংয়ার। আপনারা হোস্টিংয়ারকে অনেকে হয়তো চিনবেন, কারণ ওরা আগেও এই চ্যানেলের কয়েকটা ভিডিও স্পন্সর করেছে। আপনারা যারা হোস্টিং খুঁজছেন এবং কম দামে হোস্টিং চাচ্ছেন, তারা অবশ্যই ডেসক্রিপশনে বা নিচের কমেন্টের লিংক থেকে হোস্টিংয়ারের ওয়েবসাইটে যাবেন। হোস্টিংয়ারের ওয়েবসাইটে গেলেই আপনারা একটা সেলস পেজ দেখতে পারবেন, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দের হোস্টিং প্যাকেজ কিনতে পারবেন মাসের জন্য বা বছরের জন্য। বছরের জন্য কিনলে সাধারণত ভালো একটা ডিসকাউন্টের ডিল পাওয়া যায়। এবং হোস্টিংয়ারের সবচেয়ে ভালো যে ব্যাপারটা আমার লাগে তা হলো ওদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের পুরো প্রসেসটা, একে তো আপনি ওখান থেকে ডোমেইন কিনতে পারছেন এবং ডোমেইন কেনার পরে ওদের যে হোস্টিং ইনস্টল করে পুরো ওয়ার্ডপ্রেস সেটআপের যে প্রসেসটা, ওটা অনেক সহজ কম্পেয়ার টু আরো অন্যান্য অনেক হোস্টিং কোম্পানি। প্লাস দামটাও আমার মতে বেশ অনেক রিজনেবল। আসলে হোস্টিং এর দাম পুরো দুনিয়ায় এখন অনেক কমে গিয়েছে। কমের মধ্যেও আমার হোস্টিং এর প্রাইসিংটা বেশ ভালো লাগে। আমি নিজে ব্যক্তিগতভাবে হোস্টিং এর ব্যবহার করি না। আমি এটা ওদেরকে বলেছি যে আমি যখন কোনো একটা কিছু স্পন্সর করবো আমি চেষ্টা করবো অনেস্টলি বলার যে আসলে আমি ব্যবহার করি নাকি করি না। আমি ব্যবহার করি অন্য একটা কোম্পানি WPX। এবং আপনারা যারা অনেক দামে কিছু খুঁজছেন তারা অবশ্যই ওইটার দিকে যাবেন, হুইচ ইজ ফাইন। বাট আপনারা যারা কম দামি সলিউশন খুঁজছেন, কম দামি বাট ভালো, তাদের জন্য আসলে হোস্টিং এর খুব ভালো একটা অপশন বলেই আমার মনে হয়। বেশ অনেক জনপ্রিয় অন্যান্য অপশন, ওগুলো আমি ব্যবহার করেছি, বাট ওগুলোর অভিজ্ঞতা আমার খুব একটা ভালো ছিল না, যেটা হোস্টিং এর আছে। ডেসক্রিপশনে এবং নিচে সব বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। প্রথম যে প্রযুক্তি যেটা পুরোপুরি দুনিয়া অলরেডি রেভলিউশনাইজ অনেকখানি করে ফেলেছে এবং আরো করবে, আমরা একদম সারফেসও স্ক্র্যাচ করার শুরু করি না এখনো, সেটা হলো এনএফটি বা নন ফাঞ্জিবল টোকেনস। একদম যদি সহজ করে বলি, ডিজিটাল কোনো কিছু ভেরিফিকেশন করার পদ্ধতির নামই হইলো এনএফটি, যেটা ব্লকচেইনের মাধ্যমে ডিজিটাল কোনো একটা অ্যাসেটের মালিককে এটা ভেরিফাই করতে পারে। এতদিন পর্যন্ত আমরা অ্যানালগ জিনিসপত্রের ভেরিফিকেশন করতে পারতাম, বাট ডিজিটাল কোনো কিছুর ভেরিফিকেশন আমরা কখনো করতে পারতাম না। খুব সহজ এক্সাম্পল, আমি যদি আজকে একটা মাসুদ রানা হাতে নেই, এই মাসুদ রানা অরিজিনাল নাকি না এটা আমি সেবা প্রকাশনীর অফিসে যে জানতে পারবো। আমি ওই মাসুদ রানার একটা পেজ ছিঁড়ে ওইটার ফরেন্সিক টেস্ট করতে পারবো, যদিও কেউ করে না। মাসুদ রানা অত অ্যান্টিক ভ্যালুয়েবল জিনিস না, বাট এগুলো করে অনেকে স্ট্যাম্প নিয়ে বা পুরনো টাকা মুদ্রা নিয়ে বা অনেক ভ্যালুয়েবল বই টই নিয়ে কিন্তু এই জিনিস করা হয়। বাট যদি আমি একটা গান ডাউনলোড করি, তাহসানের একটা MP3 ফাইল, ওই MP3 ফাইলই কি অরিজিনাল ফাইল? ওই MP3 ফাইলের আসলে কয়শো কপি আছে দুনিয়ায়, কোনটা অরিজিনাল, কোনটা তাহসান নিজে বেচছে আর কোনটা একটা চোর ডাউনলোড করে বেচছে, এগুলো বোঝার কিন্তু আর কোনো উপায় এতদিন পর্যন্ত ছিল না, যতদিন না এনএফটি এসেছে। এবং এনএফটি এই প্রযুক্তিটা আসার পরে আমরা বিশাল একটা রেভলিউশন দেখতে পেরেছি আর্ট মার্কেটে, ইউটিলিটি মার্কেটে। এবং অবশ্যই আমরা এই যে ইন্টারেস্টিং প্রযুক্তিটা, আমি নিজে এই প্রযুক্তিটা ব্যবহার করেছি। আপনারা অনেকেই জানেন যারা বুট ক্যাম্প কিনেছে, সবাইকে আমরা একটা করে এনএফটি গিফট করেছি। এনএফটি নিয়ে কথা বলতে গেলে না অনেক কিছু বলা যায়। আমার অলরেডি এনএফটি নিয়ে এই চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আমি বিস্তারিত বলেছি এনএফটি কি জিনিস, কিভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি। অত ডিটেইলে আমি যেতে চাচ্ছি না, বাট সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমার লাগে একটা এনএফটির, একে তো অবশ্যই ভেরিফিকেশনের ব্যাপারটা। এনএফটি ব্যবহার করে প্রপার ইউটিলিটি দিয়ে কিভাবে একটা কমিউনিটিকে খুব সহজেই দাঁড় করানো যায়, ওই যে পুরো ব্যাপারটার বেনিফিটটা, ওই কারণে আমার মনে হয় এনএফটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নট বিকজ অফ দ্য আর্ট, নট বিকজ অফ অন্যান্য অনেক কোটি কোটি ইউটিলিটি। এই যে কমিউনিটি অ্যাসপেক্টটা, এটা আমার মনে হয় একটা বড় কারণ যে কারণে এনএফটি অনেক দিন পর্যন্ত ভালো
করবে এবং অনেক অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। ওয়েব 3.0 সেকেন্ড যে ব্যাপারটা আমার অনেক বেশি ফ্যাসিনেটিং লাগছে এবং আপনাদের সবার অবশ্যই জানা উচিত, সেটার নাম হলো ডিফাই, DEFI। ডিফাই কথাটা শর্ট ফর্ম, এটার পুরো নাম হলো ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। তো নাম থেকে আপনারা বুঝতে পারছেন, আবার আমরা সেন্ট্রাল ডিসেন্ট্রাল ওই কনসেপ্টের ভিতর চলে যাচ্ছি, যে সেন্ট্রালাইজ মানে এক জায়গায়, ডিসেন্ট্রালাইজ মানে অনেক জায়গায়। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স কথাটার মানে হলো এই ফাইন্যান্সিয়াল সিস্টেমটার কোনো সেন্ট্রালাইজড অথরিটি থাকবে না। সাধারণত যখন কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম বিল্ড করা হয়, ওটার একটা সেন্ট্রালাইজড অথরিটি থাকে। ব্যাংক বলেন, পেপাল বলেন, বিকাশ বলেন, এরকম একটা অথরিটি থাকে যে সবকিছু ডিল করে। ধরেন কথার কথা, বিকাশ যদি না থাকতো তাহলে কি এরকম P2P, পিয়ার টু পিয়ার, একজনের কাছ থেকে আরেকজনের টাকা দেওয়ার এই পুরো আদান প্রদানের ব্যাপারটা কি এত সুন্দর করে ডেভেলপ হইতে পারতো নাকি? ওয়েব 2.0 ওয়ার্ল্ডে বা ওয়েব 1.0 ওয়ার্ল্ডে এটা কখনোই সম্ভব ছিল না, বাট ওয়েব 3.0 ওয়ার্ল্ডে এটা খুব সহজেই সম্ভব থ্যাঙ্কস টু ব্লকচেইন এবং ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স সিস্টেম। এখন অলরেডি এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, তখন হাজার হাজার এরকম কোম্পানি অলরেডি গড়ে উঠেছে যেগুলো ব্যাংককে রিপ্লেস করে দিচ্ছে। এইসব ওয়েবসাইটে যে আপনি টাকা লেনদেন করতে পারবেন, টাকা লোন নিতে পারবেন, কোল্যাটারাল রাখতে পারবেন, আপনার যদি কোনো একটা NFT থাকে ওইটাকে বন্ধক রেখে আপনি লোন নিতে পারবেন, আপনার যদি কিছু বিটকয়েন থাকে ওইটাকে বন্ধক দিতে পারবেন কারো কাছে। ফ্যাসিনেটিং সব জিনিসপত্র করা সম্ভব ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের এই দুনিয়াতে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই যে ওয়েবসাইটগুলো যে আপনি এসব করছেন, এই ওয়েবসাইটগুলোর কোনো মালিক নাই, সবাই এই ওয়েবসাইটগুলোর মালিক। পুরো জিনিসটা ব্লকচেইনের উপর বেঁচে আছে, এই কারণে এটা অনেক বেশি সিকিউরড। কোনো লিমিটেশন নাই, কোনো KYC টাইপ ঝামেলা নাই, আপনার কারো কাছে অ্যাপ্লিকেশন করে সাইন আপ করে অ্যাপ্রুভাল নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো ঝামেলা যেতে হচ্ছে না। এবং এই কারণে এটা একটা খুব ক্ষুদ্র সার্ভিস লেভেলের কথা, বাট এটা একটা বড় কারণ যে কারণে মার্ক কিউবান সহ বিশাল বিশাল বিলিয়নিয়াররা কোটি কোটি ডলার ইনভেস্ট করছে এখন ডিফাই এর সব প্রোটোকলে। ওয়েব 3 3 নাম্বার যে জিনিসটা আমি আপনাদের একটু নাড়াচাড়া করে দেখতে বলবো, সেটা নাম হলো ডাও। ডাও এর ফুল ফর্ম হলো ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন, DAO, ডাও। এবং ওটার ফুল ফর্ম তো আমি আপনাদের বললামই। এখন এটারও নাম থেকে আসলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কি। এটা একটা কমিউনিটি বিল্ড করার উপায়, বাট যে সে কমিউনিটি বিল্ড করার উপায় না। এটা এমন একটা কমিউনিটি যেখানে সবাই ভোট দিতে পারবে কোনো একটা ব্যাপারের উপরে, বাট এগেইন কোনো সেন্ট্রাল অথরিটি থাকবে না। আপনি যদি একটা ডাও এর পার্ট হন, পার্ট হতে হলে আপনার নির্দিষ্ট কিছু টাকা ইনভেস্ট করে বা NFT ইনভেস্ট করে বা ক্রিপ্টো ইনভেস্ট করেই সাধারণত ডাওয়ে জয়েন করতে হয় এখন পর্যন্ত। পুরো জিনিসটা একটা কম্পিউটার প্রোগ্রাম, এবং এই কম্পিউটার প্রোগ্রামই ডিসাইড করে যে কোনো একটা প্রজেক্ট জিতবে নাকি জিতবে না। আমি যদি খুব সহজ একটা এক্সাম্পল দিই আপনাদের বোঝানোর জন্য, লোগান পল একটা বেশ জনপ্রিয় ইউটিউবার, সে সামনে একটা ডাও লঞ্চ করছে, ওর একটা NFT প্রজেক্ট লঞ্চ হচ্ছে 99 অরিজিনালস নাম, এবং ওই প্রজেক্টটা যারা কিনবে তারা একটা ডাও এরও মেম্বার হবে আমি যতদূর জানি। এবং ডাও এর মেম্বাররা কি করবে, ধরেন লোগান পল একটা পোল করলো যে আমাদের ডাওয়ে এখন যত টাকা আছে এই টাকাগুলো নিয়ে আমাদেরকে একটা সিনেমা বানানো উচিত নাকি হলিউডে। ডাওয়ে যারা মেম্বার, যাদের ডাওয়ে অংশ আছে টাকা দিয়ে, তারা ভোট দিতে পারবে যে বানানো উচিত নাকি উচিত না। আপনার নির্দিষ্ট অঙ্কের টাকা থাকলেই আসলে আপনি ডাওয়ে ওই ভোটে পার্টিসিপেট করতে পারবেন, এবং পুরো ব্যাপারটা হবে রিমোটলি। লোগান পল ভোট ম্যানিপুলেট করতে পারবে না, লোগান পল ডিসাইড করতে পারবে না, ও খালি প্রপোজাল দিতে পারবে। এবং শুধু ও না, ডাওয়ে যত মেম্বার আছে সবাই প্রপোজাল দিতে পারবে, এবং বাকি ডাওয়ের মেম্বাররা ওয়েটেড হিসাবে ডাওয়ের দুনিয়ার কারেন্সি যার যত বেশি, কারেন্সি হইতে পারে NFT হইতে পারে, যাই হয়, তার তত বেশি পাওয়ার ভোট দেওয়ার, এবং টুগেদার একটা ডেমোক্রেটিক ওয়েতে ডিসাইড করা হবে যে ওই প্রজেক্টটা সাকসেসফুল হবে নাকি। ডাও নিয়ে অনেক কাজ আমরা দেখতে পাচ্ছি, ডাও নিয়ে ফ্যাসিনেটিং সব বিজনেস দাঁড়ায় যাচ্ছে। অনেক দেশ ডাও দিয়ে কিভাবে ভোটিং রিপ্লেস করা যায়, এল সালভাদর টাইপ দেশ ডাও দিয়ে কিভাবে আসলে পুরো ভোটিং সিস্টেমটাই রিপ্লেস করা যায়, এটা নিয়ে অলরেডি গবেষণা শুরু করেছে। এবং আমার ধারণা ডাও বেশ বড় একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে আগামী 10 বছরের মধ্যে। 4 নম্বর যে জিনিসটা আপনাদের চেক আউট করা উচিত, ওইটার নাম হলো ড্যাপস। ড্যাপস এর ফুল ফর্ম হলো ডিসেন্ট্রালাইজড অ্যাপস। আপনারা একটু খেয়াল করেছেন হয়তো যে যেই প্রজেক্ট নিয়ে আমি কথা বলছি বা যেই ইন্ডাস্ট্রি নিয়ে আমি কথা বলছি, শুরুতে একটা ডিসেন্ট্রালাইজড, সেন্ট্রালাইজড এই ধরনের কথাবার্তা চলে আসতেছে। তার কারণ ওয়েব 3.0 মূল চালিকা শক্তি হলো ব্লকচেইন, এবং এই ব্লকচেইন জিনিসটাই হলো ডিসেন্ট্রালাইজড। এটাই ব্লকচেইনের সবচেয়ে বড় বেনিফিট, এবং এটাই মূল কারণ যে কারণে সবাই ব্লকচেইনে মুভ করছে। সো বিভিন্ন প্রজেক্ট যখন লঞ্চ হচ্ছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি যখন দাঁড়াচ্ছে, সবকটার নামের আগেই সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ এই ধরনের কথাবার্তা চলে আসতেছে। ড্যাপস এটার ব্যতিক্রম না, বা ডিসেন্ট্রালাইজড অ্যাপস এটার ব্যতিক্রম না। খুব সহজ ব্যাপার। এতদিন ধরে যখন অ্যাপ বানানো হতো, কোনো আপনার মোবাইলে অ্যাপটা থাকতো, এটা তো ফ্রন্ট এন্ড, যেটা আপনার মোবাইলে লোড হয়। এটার একটা ব্যাক এন্ড আছে, আপনার যে ডেটা সবকিছু একটা সার্ভারের মধ্যে আছে। এই সার্ভার কার কাছে আছে? এই সার্ভার ওই অ্যাপের কোম্পানির কাছে আছে। তো তার মানে কি? তার মানে জিনিসটা সেন্ট্রালাইজড, হুইচ ইজ নট গুড, কারণ আপনার ডাটা সব একটা কোম্পানির কাছে সুরক্ষিত আছে। ওই কোম্পানি ডিসাইড করতে পারবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে নাকি থাকবে না। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প, যে আমেরিকার প্রেসিডেন্ট, তারও টুইটার অ্যাকাউন্ট নাই হয়ে গেছে, বিকজ টুইটার চেয়েছে ডোনাল্ড ট্রাম্প টুইটারে থাকবে না। যখন ড্যাপস আসবে, এবং ড্যাপস অলরেডি চলে এসেছে, ড্যাপস এর মূল সুবিধা হলো এটার যে ব্যাক
ব্যাক এন্ড এটা ব্লক চেইনে থাকে। ব্লক চেইনে থাকে মানে কি? মানে হলো এটা একটা সার্ভারে সুরক্ষিত থাকে না, পুরো দুনিয়ায় অনেক অনেক কোটি কোটি মানুষের কম্পিউটারে এটা সুরক্ষিত থাকে, যার কারণে খুব সহজেই আপনি একটা মানুষকে ব্লক চেইন থেকে বা ওই অ্যাপ থেকে বের করে দিতে পারবেন না, এটা সম্ভব না। এবং এই কারণে ড্যাপস মার্কেট বড় হওয়া শুরু করেছে। আগের যে 3টা মার্কেটের কথা বললাম ওরকম বড় আসলে এখনো ড্যাপস হয় নাই। এনএফটি বা ডিফাই এগুলো যত জনপ্রিয়, যত তাড়াতাড়ি হয়ে গিয়েছে, ড্যাপস অত তাড়াতাড়ি অত বড় হতে পারে নাই, তার কারণ ড্যাপসে কমপ্লিকেসি বেশি। এবং যখন আপনি একটা অ্যাপ ভিত্তিক ব্যবসা দাঁড় করাবেন, একটা অ্যাপ ভিত্তিক ব্যবসা দাঁড় করানো তো আসলে একটা এনএফটি ভিত্তিক ব্যবসা দাঁড় করানো থেকে অনেক বেশি কমপ্লিকেটেড, এবং এই কারণে এটার গ্রোথটা একটু স্লো। বাট তার মানে এই না যে এইটায় টাকা নাই বা এটায় টাকা আসবে না, কোটি কোটি ডলার ইনভেস্ট হচ্ছে, বাট আমরা এখনো অত রিয়েল লাইফ প্রজেক্টস দেখি নাই যেগুলো অনেক বড় করে ফেলেছে অলরেডি। ফিফথ, যেটা নিয়ে অনেক হাউকাও এবং ফিলিপিনে গ্রামের পর গ্রাম মানুষ এই ধরনের কাজকর্ম করতেছে অলরেডি, সেটা হলো গেমফাই। গেমফাই কি জিনিস? গেম এবং ফাইন্যান্স এই দুইটাকে যখন মিলানো হয় তখন ওটাকে বলা হয় গেমফাই। এবং আমার মনে আছে যে মানে আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন মোস্তফা খেলতাম, কখনো কখনো দোকানে যেয়ে বা পরে তো কম্পিউটারে চলে আসলো, তখন কম্পিউটারে যখন মোস্তফা খেলতাম, আমাকে যদি কেউ বলতো যে গেম খেলে আয় রোজগার করা যাবে, তাহলে অবশ্যই আমি পাগল ভাবতাম তাকে। এবং বেশিরভাগ মানুষ তখন এরকম মানুষ যদি কেউ বলতো তাহলে তাকে পাগলই ভাবতো। ঠিক আছে, এরপর আমরা দেখলাম ই গেমিং ইন্ডাস্ট্রির গ্রোথ। গত 5-6 বছরের টুইচ আসলো, হাবিজাবি আসলো, এবং ই গেমিং যে ইন্ডাস্ট্রি, ই গেমিং, ইলেকট্রনিক গেমিং, এই ই গেমিং এর গ্রোথ আমরা দেখতে পেরেছি। নিনজা টাইপ মানুষজন কত পপুলার হয়ে গেছে, কত শর্ট স্প্যান অফ টাইমে আমরা দেখতে পেরেছি সবাই। এখন দেখা যাচ্ছে যে 5 বছরের মধ্যে ই গেমিংও রিপ্লেস হয়ে যাচ্ছে এই নতুন জিনিস নিয়ে, যেটা হলো গেমফাই বা গেম ফাইন্যান্স। গেম এবং ফাইন্যান্সের একটা মিলন, এবং কনসেপ্টটা খুব সহজ। আপনি যখন গেম খেলবেন আপনি ইন গেম কারেন্সিতে টাকা পাবেন, বাট এখানে দুইটা ব্যাপার হবে। প্রথমত, আপনার যে ইন গেম কারেন্সি ওটা রিয়েল লাইফ কারেন্সিতে কনভার্ট করা যাবে। আমি জানি না আপনারা ফার্মভিলে, সিমস এইসব গেম টেম খেলেছেন নাকি, ওগুলোও টাকা পাওয়া যাইতো, বাট ওই টাকা কিন্তু রিয়েল টাকায় কনভার্ট করা যাইতো না। গেমফাইয়ে সব টাকা, আপনি গেমের ভিতর যত টাকা পয়সা পাবেন সবকিছু রিয়েল টাকায় কনভার্ট করা যায়, এটা একটা বড় বেনিফিট। এবং সেকেন্ড বেনিফিট হইলো গেমফাইয়ের ভিতরে আপনি যখন কোনো কিছু কিনেন ওটা একটা এনএফটি হয় সাধারণত, যার মানে হইলো ওই জিনিসটা অন্যান্য গেমে ইউজ করা যায়। আমি যদি আবার সহজ একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল ধরেন আমি জিটিএ ভাইস সিটির ভিতরে একটা বন্দুক কিনছি গুলি করার জন্য কাউকে, তো ওই বন্দুক তো আমি অন্য কোনো গেমে ইউজ করতে পারবো না, তাই না? ওটা জিটিএ ভাইস সিটির মধ্যে কিনছি আমি। কিন্তু যখন আমি গেমফাইয়ের দুনিয়ায় চলে আসবো, যখন আমি ক্রিপ্টো গেমিং এর দুনিয়ায় চলে আসবো, যখন আমি ওয়েব 3.0 গেমিং এর দুনিয়ায় চলে আসবো, তখন যেহেতু এটা একটা এনএফটি, ওটার মালিক আমি, ওটার মালিক ওই গেমটা না, এবং ওইটা আমার ওয়ালেটের ভিতরে আছে, ওই গেমের কাছে নাই। এই কারণে আমি নতুন যে গেম খেলতে যাবো ওখানে আমি বন্দুক নিয়ে যেতে পারবো। এবং ওই গেমের ভিতরের এনভায়রনমেন্ট যদি এরকম হয় যে ওখানে বন্দুক দিয়ে গুলি করা অ্যালাউড, তাহলে আমার এক্সিস্টিং বন্দুক দিয়ে আমি গুলি করতে পারবো। আমি জানি আমি অনেক কিছু অনেক সিম্পলিফাই করে বোঝাচ্ছি, বিকজ আমার মূল উদ্দেশ্য আপনাদের সাথে এই ইন্ডাস্ট্রিগুলোর পরিচয় করায় দেওয়ার জন্য। আমি খুব জটিল আলাপে যেতে চাচ্ছি না ব্লকচেইন বিষয়ে, যেটা আপনাদেরকে বোর করে ভাগাই দিবে এই ভিডিও থেকে, কারণ ওটা একদমই এই ভিডিওর উদ্দেশ্য না। গেমফাই অলরেডি অনেক বেশি পপুলার, এক্সি ইনফিনিটি টাইপ গেম বিলিয়ন বিলিয়ন ডলার রেইজ করেছে, এবং আমি জানতাম না, আমাকে বুট ক্যাম্প মেম্বারদের একজন জানাইলো, এবং এরপরে ওনার সাথে আমার অনেকগুলো কল হয়েছে। সামনে আমরা বুট ক্যাম্প মেম্বারদের জন্য এই ধরনের একটা প্রজেক্ট লঞ্চও করছি, হয়তো এখনো অ্যানাউন্সমেন্ট পাবলিকলি বলি নাই, কারণ আমি জানি না আসলে এরকম জিনিস হবে নাকি। গেম খেলে যে এত টাকা পয়সা আয় করা যায়, এবং টাকা পয়সা যে এত লিকুইড মানে হলো ইমিডিয়েট আয় করেছি, ইমিডিয়েট উইথড্র করে আমি আমার রিয়েল লাইফের জিনিসপত্র কিনতে পারবো, এই ব্যাপারগুলো যে করা যায়, এটা আমি নিজেকে মনে করি যে আমি একজন টেকনোলজিক্যালি ওপেন মাইন্ডেড মানুষ। আমাকে যদি আপনি কোনো একটা কিছু বলেন যে ভাই এটা হয়, আমি বলবো না যে দূর এটা হইতে পারে না, এই ধরনের কথাবার্তা আমি সাধারণত বলি না, বাট তারপরেও আমি বেশ অবাক হয়েছি কি কি করা যায় দেখে। ফিফথ, সবচেয়ে বড় কারণ আর্গুয়েবলি হলো মেটাভার্স। ওয়েব 3.0 মেটাভার্সের দুনিয়া। ওয়েব 3.0 তে মেটাভার্স আছে, এবং মেটাভার্স সবাই ডেভেলপ করা শুরু করেছে। সবচেয়ে বড় যে কোম্পানি, সেই কোম্পানির নামই মেটা, এখন মেটা ইঙ্ক। ওরা ওদের মেটাভার্স নিয়ে কাজকর্ম করছে, বাট ওরা একা না। গুগল অ্যাপস থেকে শুরু করে, ইয়াহু থেকে শুরু করে, মাইক্রোসফট থেকে শুরু করে, ইভেন অ্যাপেলও মেটাভার্স বানানো নিয়ে রিসার্চ করছে বলে আমরা জানি। অ্যামাজনও বলেছে তারা মেটাভার্স নিয়ে ভাবছে। অ্যাপেল, অ্যামাজন আসলে তেমন কিছু করে নাই, বাট ইয়াহু থেকে, মাইক্রোসফট থেকে, ফেসবুক থেকে বা গুগল অ্যাপস, এই ধরনের কোম্পানি বা হাবিজাবি ছোট ছোট কোম্পানি তো অনেক আছে, যেমন মুনবার্ডস টাইপ কোম্পানি তো অনেক আছে, যারা সবাই মেটাভার্স নিয়ে অলরেডি কাজকর্ম করছে। মেটাভার্স নিয়ে কাজকর্ম করার মানে কি? মেটাভার্স নিয়ে কাজকর্ম করার মানে হলো ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে যে ওয়েব 3.0 ওয়ার্ল্ড বানানো হচ্ছে, এই ওয়েব 3.0 ওয়ার্ল্ডের ভিতরে ছোট ছোট ওয়ার্ল্ড বানানো হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে মেটাভার্স বা মেটা ইউনিভার্স। যে ইউনিভার্সের মধ্যে আপনি বিভিন্ন জিনিসপত্র করতে পারবেন, বা আপনার যে অ্যাভাটার, সেই অ্যাভাটার যে বিভিন্ন জিনিসপত্র করতে পারবে এই মেটাভার্সের দুনিয়ায়, যেইটা সম্ভবত ওয়েব 3.0 শেষ যখন আমরা দেখবো আগামী 20 বছর বা 30 বছর যতদিনে এই
এই ওয়েব 3.0 ওয়ার্ল্ডটা ম্যাচিউরড হবে, ম্যাচিউরড হওয়ার পরে আমরা যখন পিছন ফিরে তাকাবো, আমি মোটামুটি নিশ্চিত মনে হবে যে গত 20 বছরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল এই মেটাভার্স দুনিয়াটা। লাস্ট আমি জানি আমি 5টা অলরেডি বলে ফেলছি, বাট একটা এক্সট্রা আছে, এটা বলতেই হবে, এবং এটা একটা অবভিয়াস ওয়ান। ওয়েব 3.0 সবচেয়ে বড় ফেনোমেনা যেটা, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। আপনারা সবাই ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত। এই চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে 3-4টা ভিডিও আছে অলরেডি, যেখানে আমি বিটকয়েন কিভাবে কাজ করে থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি কি জিনিস সবকিছু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। ক্রিপ্টোকারেন্সি ডেফিনেটলি 21শ শতাব্দীর সবচেয়ে বড় রেভলিউশনগুলোর একটা, এবং ক্রিপ্টোকারেন্সি যদি সত্যি একটা কারেন্সি ইকুইভ্যালেন্ট জিনিস হয়, যেটা কারেন্সিকে বদলায় দিতে পারবে, ট্র্যাডিশনাল কারেন্সি যেটা, ওই কারেন্সিকে যেটা বদলায় দিতে পারবে, এরকম একটা ইনোভেশন যদি ক্রিপ্টোকারেন্সি হয়, তাহলে একটা সম্ভাবনা আছে যে 20 বছর বা 30 বছর পরে, একটু আগে আমি যেটা বললাম মেটাভার্সের দিকে আমরা তাকালে মনে হবে ওটা সবচেয়ে বড় ইনভেনশন। হয়তো না, হয়তো ক্রিপ্টোকারেন্সি হবে আসলে সবচেয়ে বড় ইনভেনশন, বাট ইটস আ কারেন্সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং কারেন্সির থেকে ইকোসিস্টেম সবচেয়ে বেশি জরুরি, এবং এই কারণে আমার মনে হয় মেটাভার্স আসলে কারেন্সি থেকেও বেশি জরুরি। কারণ কারেন্সি দিয়ে তো দিন শেষে আপনি জিনিসপত্র কিনবেন, তো কেনার জন্য জিনিসপত্র থাকতে হবে, এবং জিনিসপত্র তখনই থাকবে যখন মেটাভার্স বা মেটা ইউনিভার্স টাইপ জিনিসপত্র ক্রিয়েট হবে। সো মেটাভার্স জরুরি। মেটাভার্স যখন জরুরি হবে, মেটাভার্সে আপনি যখন যাবেন এবং আপনি যখন কেনাকাটা করবেন, তখন আপনার কেনাকাটা করার জন্য কারেন্সি দরকার হবে, এবং তখন যায় ক্রিপ্টোকারেন্সি আপনার দরকার হবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলা শুরু করলে টানা কথা বলে যাওয়াই যাবে, বাট এটা আমি করবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।